মাই হাজব্যান্ড লেখিকা সামহা সামি পর্ব সংখ্যা ৩৪ ও ৩৫। অসভ্য লোক, সভ্য হতে টাকা পয়সা লাগে না বলে দিলাম। আনিয়া লজ্জামাখা কণ্ঠে বলা কথাটুকু শুনে প্রহ্লের যেন আরো ঘোর লেগে গেল। গলা থেকে আনিয়ার বুকে এসে উদরে চাপ প্রয়োগ করতে ব্যথায় কুঁকিয়ে উঠল আনিয়া। তার দেখে প্রহেল নিজের উপর থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, রেডি হয়ে নাও, আমার ঘুরে আসবো। ঘোরার কথা শুনে আনিয়া শোয়া থেকে উঠে লাফিয়ে উঠল। প্রহেলের গলা জড়িয়ে ধরে ঠোঁটে ডিপলি কিস করে বলল, সত্যি আমরা এখন ঘুরতে যাব? আপনি নিয়ে যাবেন? প্রহেল ২ হাতে আনেয়ার বাঁকানো কোমর চেপে ধরল। নিজের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, জান, তোমার লাফিয়ে ওঠায় আমার পা থেকে মাথা পর্যন্ত সব নড়ে যাচ্ছে। আনেয়া ফট করে প্রহেলের মুখের দিকে তাকালো। তাই দুজনের দৃষ্টি এক হয়ে যায়। আনেয়া কাঁপা কাঁপা গলায় বলে, আমি ওয়াশরুমে যাবো, ছাড়ুন। তা বলে কিভাবে হয় জান? আমার ভেতর যে সব পড়ে যাচ্ছে। আনিয়া পারছে না এখন নিজের চুল নিজে ছিঁড়তে। অতি আবেগে কেন যে লোকটাকে জড়িয়ে ধরতে গেল। চোখ ছোট ছোট করে কিউট ফেস বানিয়ে বলে, ছেড়ে দিন না, আমার না এখন ঘুরতে যাব, লেট হয়ে যাবে তো। প্রহ্লাদ নিজে কাঁদো ফেস বানিয়ে উত্তর দেয়, ও মাই লেডি, আপনি যে কাউকে তৃষ্ণাতে রাখবেন, আমার বুঝি গলা ভেজাতে লেট করে হবে না? আমি ওয়াশরুমে যাব, চাপ দিচ্ছে। দাঁতে দাঁত চেপে বলে আনেয়া। প্রহেল না ছেড়ে উত্তর দেয়, আমি তো তেমন চাপ দিইনি। এখন তাহলে কি করতে হবে? অসভ্য লোক, ছাড়ুন, না হলে এখন আমার বায়ু দূষণ হয়ে যাবে। বলতে বলতে শব্দ করে বায়ু দূষণ করে ফেলে আনেয়া। প্রহেল চোখ বড় বড় করে যায়। আর এদিকে আনেয়ার এমন পরিস্থিতি পড়ে লজ্জায় কেটে দিয়েছে। প্রহেল কেবল ক্ষান্ত হয়ে আনেয়াকে নামিয়ে দেয়। অপলক চোখে তাকিয়ে আছে। তা দেখে আনেয়া ক্ষিপ্ত চোখে তাকে ওয়াশরুমে ঢুকে চলে যায়। আনেয়া যাওয়ার পরপরই প্রহেল আওড়াতে থাকে, মাই ফাকিং ছোট ফ্লাওয়ার। ফার্দার রেজা ড্রাইভ করছে। তার মনে হচ্ছে আস্ত একটা কলিজা সে কিছুক্ষণ আগে হারিয়ে ফেলেছে। বুকের ভেতর হৃদয় বিদারক দৃশ্য, এক ব্যথা তীব্র বেগে ছুটছে, বিট করছে, চোখটা ঝাপসা হয়ে আসছে। ফারহাদ বিড়বিড় করে বলছে, নো নো, ইম্পসিবল, এটা হতে পারে না, কিছুতেই না। বলতে বলতে গাল গড়িয়ে এক ফোঁটা অশ্রু পড়ে। রিহান সাগর হাঁপিয়ে উঠেছে এতক্ষণে কারা মারামারিতে। রিহান দুর্বল কণ্ঠে বলে, মুরগির বাপ, সামিও ফুস, লামাও ফুস, এবার কি হবে? সাগর রিহানের কাঁধে মাথা রেখে অস্পষ্ট স্বরে বলে, সামি চলে গেল রিয়া বেবি, এখন আমার ভবিষ্যৎ বাচ্চাদের আম্মু কে হবে? রিয়ান হেসেও কুটিল, শান্তিপূর্ণ ছলে বলে, দূর শালা, বিয়ে না করতে বাবাও স্বপ্ন দেখে, কালা পাছা দেখিয়ে তো সবাই চলে গেছে। সাগর নাক মুখ উল্টে বলে, সামি তো এসে পড়বে রিউ বেবি, আপাতত তুমি আমার বউয়ের জায়গায় বেটা আক্তার বেরি হয়ে থাকো। যা শালা, দূরে যা, আন্ডার ইন্তেকাল না করতে চাইলে দূরে গিয়ে মর। সাগর আরো গা ঘেঁষে বলে। আনিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। প্রহেল ঢুকে আনিয়া একটা স্মিল একটা ড্রেস পরে। তেমন কোনো কাজ নেই, লম্বা একটা গাউন আর উপরে ছোট ছোট কিছু সাদা পাথরের বসানো। সামনে ড্রেসিং টেবিল থাকায় একটা গোলাপি লিপ গাম লাগিয়ে নেয়। আর সাজার মাধ্যমে ওয়াশরুমে থেকে বেরিয়ে আসে প্রহেল। মাত্রই শাওয়ার নিয়েছে, চুল থেকে টপটপ করে পানি পড়ছে। প্রহেল খালি গায়ে, শুধু সাদা টাওয়াল। আনিয়া ভ্রু কুঁচকে আসে। এই অসময়ে শাওয়ার নেওয়ার মানে কি হতে পারে? ভ্যাসলাইট করতে করতে প্রশ্ন করে সে। এই অসময়ে শাওয়ার মানে কি? এসে না শাওয়ার নিলেন, নাটক। বুঝলে ছোট ফ্লাওয়ার, তোমার ছাপে পড়ার যে হবি ওয়াটারটা বের হয়েছিল, ওটা বিসর্জন দিয়ে আসলাম, কষ্ট হচ্ছে? আনেয়া কুঁচকে যাওয়া ভ্রু সোজা হয়ে যায়। এই লোক মোটেও সুবিধার নাম, তাই তারা দিয়ে বলে, নির্লজ্জ, তাড়াতাড়ি রেডি হন, আমাদের লেট হচ্ছে। অসভ্য হয়েছি আমি তোমার প্রেমে, যান, কাছে আসো না। উফ, আরো কাছে আসো। ওঠে যে আর পারছে না। কোয়েল এবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। কালো শার্ট, কালো প্যান্ট, ব্লেজার পরে জেল দিয়ে চুল সেট করে। তার সব থেকে পছন্দের পারফিউম সুমুখ হাতে নেয়। প্রহেল বাতাসে ঢাকনা খুলতেই ঘরটা বদলে গেল। বাতাসে ভেসে এলো উষ্ণ, গম্ভীর আর রাজকীয় এক সুগন্ধ। ওদের আছে স্যান্ডারউডের গম্ভীর ঘ্রাণের সাথে তুর্কি গোলাপের নাম মিষ্টি ছোঁয়া মিলেমিশে এমন একটা অনুভূতি তৈরি করলো, যেন কোনো প্রাচীন রাজপ্রাসাদের ভেতর দাঁড়িয়ে আছে। গন্ধটা ভারী কিন্তু বিরক্তিকর নয়, বরং ধীরে ধীরে আত্মবিশ্বাস আর শক্তির আবরণে জড়িয়ে থাকে তাকে। আনেয়া নাক টানে পারফিউমের ঘ্রাণ নিল, মুগ্ধ নয়নে তাকিয়ে বলল, আচ্ছা আপনি কোন ফার্মটা ব্যবহার করেন? আমাকে একটু দিন সুন্দর ঘ্রাণ। প্রহেল বাঁকা হেসে বলে,
তার ঘড়ি পড়তে উত্তর দেয়, "হুম, আমি আপনাকে দিয়ে দেই। আর বাহিরের লোকগুলো আপনার শরীরের ঘ্রাণ নিক।" আনেয়া মুখ বাঁকিয়ে বলে, "মালয়েশিয়ার সবথেকে বড় নামকরা কুয়ালালামপুরের একটা বাইরে সবুজ ঘেরা একটা বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকা জুনিগার ঢুকেই মনে হলো যেন এক অন্য জগতে পা রাখল তারা। চারপাশে গাছপালা, পাখির ডাক আর দূরে পশুদের নরম শব্দের জায়গায় জীবন্ত হয়ে উঠছে। এটা শুধু চিড়িয়াখানা নয়, যেন পশুতাত্ত্বিকদের জন্য বানানো এক শান্ত, নিরাপদ স্থান, আবাসস্থান। রঙিন তোতা পাখিগুলো ডানা মেলে উড়ে বেড়াচ্ছে, বানরগুলো কাছাকাছি লাফিয়ে বেড়াচ্ছে, আর দূরে জলাশয়ের ধারে দাঁড়িয়ে থাকা প্রাণীগুলো নিশ্চুপে পরিবেশটাকে উপভোগ করছে। মাঝে মধ্যে বিশাল প্রসাধনীর কিছু পশু পাখি বৃদ্ধিপ্রাপ্তকে খেলা দেখাচ্ছে, যা দর্শকের বিস্ময়ে দেখছে। জু নেগরার ভেতরে হাঁটতে মনে হচ্ছে মানুষ আর প্রকৃতির মাঝে এক সুন্দর বন্ধন তৈরি হচ্ছে এখানেই। আনে অবাক হয়ে যায় সব দেখে। প্রহেলের এক হাত টেনে বলে, "কি সুন্দর জায়গা! আমি তাও আরো ভেতরে যাবো।" প্রহেল গলায় টাই ঠিক করে বলে, "যান, ভেতরে তো যাবা, তবে চিড়িয়াখানা দেখতে নয়, বরং ছোট জামাইকে দেখতে। লেটস গো মাই লেডি।" বলে আনেয়া কে নিয়ে ভেতরে ঢুকে পড়ল সে। চিড়িয়াখানার মালিককে উদ্দেশ্য করে বলল, "আপাতত মানুষ ঢোকানো বন্ধ রাখেন। আমার হয়ে গেলে বেরিয়ে আসবো। যাওয়ার সময় বাকি মানি পেমেন্ট করে দিব। নজর রাখবেন কেউ যেন ডিস্টার্ব না করে। চলো শোনা বউ।" কথা শেষ করে প্রহেল গটগট পায়ে প্রস্থান করল। অন্যদিকে জুনেরার মালিক কথার কপালের ঘাম ঝরছে। সে প্রহেলকে ভালোমতো চেনে। তার মুখের উপর কথা বলার দুঃসাহস তার নেই। রিহান সাগর বসা থেকে উঠে দাঁড়ায়। যাদের সাথে আসলো আড্ডা দিতে তারাই ফুরুত। তাই আর বেশি কিছু না ভেবে উঠে দাঁড়ালো। বাইকের কাছে যাবে। দুজনে বাইকে উঠে বাইক স্টার্ট করলো। সাগর পেট গুড়গুড় করছে। রিহান ভ্রুকুঁচকে সন্ধিহান চোখে বলল, "কিরে মুরগির বাপ, তোর পেটের আওয়াজ হচ্ছে কেন?" সাগর কাঁদো গলায় বলে, "রিউ বেবি, আমার না দুই পাচ্ছে।" রিহান শব্দ করে হেসে উঠল, ফিসফিস করে বলল, "মুরগির বাপ, কাজ শেষ ফেলে আমি এখন যাব না।" সাগর পাচ্ছে না কাঁদতে। অনুনয় স্বরে বলে, "দেখ রিউ বেবি, এইসব নিয়ে মজা না। আর ভালো লাগছে না, প্লিজ চল।" রিহান আর কাটালো না। ততক্ষণে বাইক স্টার্ট দিল। প্রহেল আনেয়াকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। একবারে চোখ ঘুরিয়ে চারপাশে দেখে নিল। আর একটু সামনে এগিয়ে যেতে থাকলো। আনেয়ার হৃদস্পন্দন ক্রমাগত বেড়ে চলেছে। মনে হচ্ছে এই বুঝি মাটিতে খুলে পড়বে। এক হাতে প্রহেলের ইন করা শার্টের কলার চেপে ধরল। ভীতু চোখে ধীরে করে কাঁপছে আনেয়ার পুরো শরীর। কম্পন ক্রমাগত বেড়ে চলেছে। প্রহেল ঘোরলাকা দৃষ্টিতে তাকিয়ে আছে। কার্পেট বেছানো ফ্লোরে আনেয়া শুয়ে দিয়ে আনেয়ার উপর আধশোয়া হয়ে বলল, কপালে চুমু খেলো। ঠোঁটের সাথে ঠোঁট রেখে ফিসফিস করে বলল, "আই নিড ইউ জান।" এই কণ্ঠস্বর শুনে ছিল জানা নেই আনেয়ার। তার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। প্রহেল আনেয়ার কথা সুযোগ না দিয়ে আনেয়ার ঠোঁটজোড়া নিজের দখলে করল। ঠোঁটের ফাঁকে ঠোঁট চেপে ধরল। অন্য হাতে আনেয়ার বাঁকানো কোমর চেপে ধরল, আরো কাছে এনে নিল। তার হাতের স্পর্শে বেসামাল হয়ে যায়। দীর্ঘ সময় চুম্বন করা ঠোঁটজোড়া ছেড়ে দেয়। আনেয়া দলদেশে মুখ ডোবায় আর হাসি সুরে বলে, "ছোট ফ্লাওয়ার, তুমি অনেক সফট।" আনেয়া খামচে ধরে প্রহেলের পিঠের অংশ। নিঃশ্বাস গতি বেড়ে চলছে। কাঁপা কণ্ঠে বলে, "ছেড়ে দেন।" প্রহেল আর আনেয়াকে চেপে ধরে বলে, "আই নিড ইউ জান।" আনেয়া কান্না পাচ্ছে। এই রোগটা কি শুরু করেছে? তাই কান্নামাখা কণ্ঠে বলে, "এখানে সম্ভব না আমার।" আনেয়ার কথায় প্রহেল হুশ করে গলা বাঁকিয়ে বুকের কাছে নেমে আসা হাতটিকেও চেপে ধরল। অন্য হাতটার মুখের উপর পড়িয়ে গেল। "জান বাচ্চা, আমার হাতের রিংগুলো খুলে করি, তুমি ব্যথা পাবে।" বলে আর আনেয়ার উত্তর অপেক্ষা করল না। খুলে পেল। একে সম্পূর্ণ ড্রেস খুলে নিজের উত্তপ্ত সিক্ত ঔনত্য করতে লাগলো। আস্তে কামড় দেন, আস্তে। প্রহেল দাঁড়ালো। ছুরির ন্যায় দাঁতের মাঝে পড়ে ক্ষতবিক্ষত হতে থাকে। আনেয়া অতি নরমোদর। ব্যথার চোখে চোখ ঝাপসা হয়ে আসছে, পানি গড়িয়ে পড়ছে। সেদিকে প্রহেলের ভ্রুক্ষেপ নেই। উদর ছেড়ে নিচে নেমে আসে। ওটা ঢোকাতে আনেয়া চিৎকার করে ওঠে, "হুম, আমার লাগছে ভীষণ।" প্রহেল শুকনো, তবে মুখ ফুটে কিছু বলল না। হারিয়ে যেতে থাকলো তার ছোট ফ্লাওয়ার নামে শান্তির মাঝে। এখানে কষ্ট সুখ দুটোই পরিপূর্ণ। মালয়েশিয়ার এয়ারপোর্টে আরও একটি প্লেন ল্যান্ড করলো। তবে এটা প্রাইভেট জেট না, যাত্রীদের নিয়ে ওই দূরদেশ থেকে উড়ে আসা একটি প্লেন। মানুষদের আনাগোনা বেড়ে গেল। তাদের ভেতর থেকে বেরিয়ে এলো আরো একজন সুদর্শন পুরুষ। তামাটে গায়ের রং, ফর্সা মুখশ্রী, কালো রঙের শার্ট, নেভি ব্লু ব্লুজের, চোখের দামি ব্র্যান্ডের চশমা। এই শহরে সে কিসের জন্য আসছে তা তার অজানা। এই শহর কি আদৌ তাকে কিছু দিবে নাকি কেড়ে নেবে তাও তা জানা নেই। ফার্দার ট্রেস দীর্ঘশ্বাস ফেলে। সে তো এই শহরে একমাত্র আগ্নেয়াস্ত্র আনা পাওয়ার তৃষ্ণার্ত হয়ে এসেছে। কথাগুলো ভাবতে বাইরের দিকে এগিয়ে চলা
চলে গেল ফারহাদ রেজা। বুকে করা গাড়িটা আসতেই উঠে বসল সে। প্রহেল উত্থানিত দহনে পড়ে কাঁদাচ্ছে আনেয়া। প্রহেলের থামার নাম নেই। আয়নার রাতে দাঁত চেপে সহ্য করছে ব্যথা। লোকটা মানুষ হলো না। যেখানে সেখানে স্পর্শ করছে, দাগ বানিয়ে দিচ্ছে। একটা সময় আনেয়া ফুঁপিয়ে ওঠে। তা দেখে প্রহেল নিজেকে কন্ট্রোল করা তো দূর, উল্টে নিহত চোখে তাকিয়ে বলে, তুমি এমন কেন ছোট ফ্লাওয়ার? এটুকু ব্যথা সহ্য করতে পারছো না? আনে ফোঁপানোর মাঝে তীক্ষ্ণ কণ্ঠে বলল, তো আপনি সব জায়গায় কন্ট্রোলেস হন কেন? কেননা তোমাকে দেখলে আমার গা জ্বলে ওঠে। ঠিক থাকলেও মনে হয় নিচ থেকে উপর পর্যন্ত সব পুড়ে যাচ্ছে, তাই কন্ট্রোলেস হই। বলে নিজের গতি আবার বাড়িয়ে দেয়। সেই সাথে বেয়ে যায় আনেয়ার চিৎকার। প্রহেল আনেয়া এমন করতে দেখে ফের বলে, লাস্টের ৩ টে ধাক্কা যদি তোমার নাভি পর্যন্ত নাই পৌঁছায়, তাহলে আর ভালোবাসলাম কই? আ